রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থা। যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক ধরে রাখতে ভারতের এত দৌড়াদৌড়ি, তবুও ট্রাম্প প্রশাসন যেন পাত্তাই দিচ্ছে না। বাংলাদেশকে বিপর্যস্ত করতে গিয়ে খোদ বিপর্যস্ত মোদি প্রশাসন। মোদির আসলে দুঃখের শেষ নাই। আমি চাইলাম কি আর হয়ে গেল কি, ব্যাপারটা এমন হয়ে গেছে মোদির বেলায়। মোদি চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর সবার কাছে অবৈধ প্রমাণ করুক, যে একজন অবৈধ রাষ্ট্রপ্রধান, অবৈধ উপদেষ্টা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করছে। দেখছেন আপনারা ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো এভাবে প্রচার করছে। ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি, এবং এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ। বিএনপি হতাশ। ডক্টর ইউনূস বারবার বলছেন যে শর্ট প্যাকেজে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু বিএনপি নট হ্যাপি অ্যাট অল। কোনোভাবেই তারা আস্থা রাখতে পারছে না এবং খুশি হতে পারছে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোপন জায়গায় পলাতক অবস্থায় পুলিশের কাছে ধরা খেল সাবেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার। গ্রেপ্তার হয়ে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি। এদিকে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন। বিষয়টি বোঝার পরে বিএনপির অবস্থা খারাপ হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছে। এবং সবশেষে জানাবো স্পেন থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র থাকছে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখ উন্মোচন। আওয়ামী লীগ সরকারে পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টের সেনা পাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের ওসি বিপ্লব কুমার সরকার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। বিপ্লবের আস্থাভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরে চুলকানি শুরু হয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদা ট্রেনিং করেছিল বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ ঠেকাতে বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়, কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর
তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আগে নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী লিপ্স ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2-এর 41 নম্বর রোডের সাতের ভবনে অবস্থিত ছোঁয়া ফিজিও ডেন্টাল কেয়ার স্বত্বাধিকারী। তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোঁয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়ার সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবার পুরো উদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 1175-52 করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন। কার্যালয়কে এই বিপ্লব কুমার সরকার ক্রাইম সিন ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তর্কে জড়িয়ে যান। চলুন দেখে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিপ্লবের সেই বাদানুবাদ। এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, ডিক্লেয়ার ইট এজ এ ক্রাইম সিন, ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটিকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। এটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে আমাদের আমি যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার। ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি, এবং এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ। বিএনপি হতাশ। ডক্টর ইউনূস বারবার বলছেন যে শর্ট প্যাকেজে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু বিএনপি নট হ্যাপি অ্যাট অল। কোনোভাবেই তারা আস্থা রাখতে পারছে না এবং খুশি হতে পারছে না। বরং আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য দেখেন, বিএনপির ভারতপন্থী মহাসচিব ভবিষ্যৎ, কারণ বিএনপির মহাসচিব হবেন তো 3 জন, তার মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরী হতে পারেন, আর ডোমেস্টিক সাংগঠনিক বিষয়ে রুহুল কবির রিজভী দায়িত্ব পেতে পারেন, আর যদি তাকে না দেওয়া হয় তাহলে মির্জা ফখরুলই থাকবেন, আর প্রশাসনিক বিষয়ে দায়িত্ব পাবেন সালাউদ্দিন আহমেদ। এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে, আপনাদের বলে দিই। সেই ভারতের দালাল আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন স্বল্প থেকে দীর্ঘমেয়াদী সব দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে চাচ্ছে। মানে স্বল্পমেয়াদী কাজও করছে, আবার দীর্ঘমেয়াদী কাজ করছে। এটা বিএনপি সন্দেহ করছে যে বলছে ডিসেম্বরে নির্বাচন, আবার এমন এমন উদ্যোগ, এমন এমন প্রজেক্ট নিচ্ছে যে প্রজেক্টগুলো লং টার্ম, যেটা ডিসেম্বরের মধ্যে এই সরকার শেষ করতে পারবে না। এখন ডিসেম্বরের মধ্যে চলে যাওয়ার ইচ্ছে থাকলে তো এই প্রজেক্টগুলো সরকার নিত না। এইভাবে সন্দেহ করছে, ঘটনা সত্য। আমি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা ধারণা করছেন এটা সত্য। ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয়, ডক্টর ইউনূস বললো। যেমন আমরা নির্বাচন হতে দিব না, আমরা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করব, প্রতিহত করব। সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন আমরা মানব না। স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আমরা মানব না। সরকারও জানে যে সরকার চায় ডিসেম্বর নির্বাচন, সেটা কন্ডিশনাল, ঐকমতের ভিত্তিতে, কিন্তু ঐকমত হবে না আর নির্বাচনও হবে না। এই জন্য দীর্ঘমেয়াদী অনেক সংস্কার বা নানান প্রজেক্ট সরকার হাতে নিচ্ছে, যাতে সংস্কার শেষ করে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। আমির খসরু মাহমুদ চৌধুরী অ্যাটলিস্ট এখানে ধরতে পেরে তারা বলছেন, জানিয়ে দিচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঢিমেতাল নীতির কঠোর সমালোচনা করে। ঢিমেতাল নীতি কি, এটা আমি বুঝি না ভালো। যাই হোক, মানে এক এক সময় এক এক কথা বলা, ধীরে চলো নীতি, কথা কাজে মিল নাই, এগুলো হতে পারে ঢিমেতাল নীতির অর্থ। আসলে কথা কাজের মিল আছে, এক এক সময় এক এক কথাও না। 2টা প্যাকেজ দিয়ে দিচ্ছে যে শর্ট প্যাকেজ নেবেন না লং প্যাকেজ নেবেন। শর্ট প্যাকেজ নিলে ডিসেম্বর নির্বাচন, আর বড় প্যাকেজ নিলে আগামী বছরের জন্য নির্বাচন। আর তাও কন্ডিশনাল, যে সবাই একমত হলে নির্বাচন হবে, একমত না হলে কেন একমত না সেটা তো দেখার দায়িত্ব সরকারের। এটাকে ঢিমেতাল নীতি বলছে। সরকার সবকিছু দায়িত্ব নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির থেকে সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেন আপনাদের দায়িত্ব দিবে? সরকার মানেই তো সবকিছু দায়িত্ব নেবে, সরকারের কাজই তো দায়িত্ব নেওয়া। তিনি বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আগামী দিনে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, এরপরও যদি কিছু থাকে সবকিছু দায়িত্ব নিতে যাচ্ছে।
সরকার আকার ও পরিধি আরো বড় করছে, অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়া, এর মাধ্যমে জনগণের মালিকানায় ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। এই সরকার জনগণের সরকার, যে কোনো সরকারের চাইতে গণতান্ত্রিক সরকার, ম্যান্ডেট প্রাপ্ত সরকার, নট ইলেকট্রাল ম্যান্ডেট বাট পপুলার ম্যান্ডেট। এখানে দেখেন দর্শক, এখানে এই যে সরকারের পরিধি বাড়ানো, নতুন নতুন উপদেষ্টা নিয়োগ, মানে এটাকেও সন্দেহের চোখে দেখছে। হ্যাঁ, রাইট, সরকার দেশে আরো শক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে, প্রকৃতপক্ষে শাসন করতে যাচ্ছে, যাতে বিএনপি ভোট চুরি করতে না পারে। আমির খসরু মাহমুদ চৌধুরীর ধারণাটা অনেকাংশে সঠিক, আমি ব্যাখ্যা করলাম। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। তারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। এগুলো বাংলাদেশের মানুষের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা সবার জনগণের রাষ্ট্রে ফিরে পাবো। সবাই এ বিষয়ে, সবার মধ্যে বিষয়ে ঐক্যমত ছিল, এখন আছে। রাইট, 100% এগ্রি করি। কিন্তু এই যে বিষয়ে আপনারা লড়াই করেছিলেন, ওই বিষয়টা তো অলরেডি আমরা অনেকটা অ্যাচিভ করেছি বা অ্যাচিভ করতে যাচ্ছি। যেমন এই কথাটা দেখেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, যারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। মানে ওই অধিকারগুলো ফিরে পেতে আমরা লড়াই করেছি, তাই না? তাহলে আমরা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি, সবাই রাজনীতি করছি, গণতন্ত্র ফিরে পেয়েছি, আমরা মত প্রকাশ করছি, যা ইচ্ছা তা করতে পারছি, সরকারকে গালাগালি করতে পারছি, রাষ্ট্রের ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারছি, মতামত দিতে পারছি, এগুলো তো আমরা করছি। একটা সাংবিধানিক অধিকার, একটা নতুন সংবিধান তৈরির চেষ্টাও চলছে। তিনি বলেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমরা সেদিকে আর নেই। কেননা রাষ্ট্রের মালিকানা, রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে না। সবই ঠিক আছে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশ ফিরিয়ে আনার যে কাজ, সেটি পিছিয়ে যাচ্ছে। মানে ডিসেম্বর নির্বাচন হবে, এটা কিছুদিন মানতে পারছেন না, পিছিয়ে যাচ্ছে না, বরং এটাকে সুষ্ঠু করার চেষ্টা করা হচ্ছে। আপনারা ভোট চুরি করবেন, এই জন্য এটা সুষ্ঠু করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন যে এই কাজগুলো নির্বাচিত সরকার করার কথা, নির্বাচিত সংসদের করার কথা, সংসদে আলোচনার মাধ্যমে হওয়ার কথা। আজ মনে হচ্ছে সেগুলো কিছু লোকের হাতে চলে গেছে। না, কিছু লোকের, যেটা ওই সংসদের মধ্যে 300 জন, 350 জন লোক করার কথা, যদিও একজনে করার কথা 300-350 জনের নামে, যেমন শেখ হাসিনা করেছিল, 300-350 জন ছিল ধৈঞ্চা। ওইরকম এখন তারেক রহমান বাদে বিএনপির অন্য সবাই হচ্ছে ধৈঞ্চা, তারেক রহমান যা বলবে ওটাই শেষ। মানে এখন একদলীয় একটা শাসন চাই তো। কিন্তু এখন হচ্ছে কি, এখন হচ্ছে সবার, জনগণ মতামত দিতে পারছে, সব স্টেক হোল্ডারদের মতামত নেয়, সরকারি দল, বিরোধী দল, সংসদের ভিতরে বাইরে, রিক্সা চালক, ভ্যান চালক, সবার মতামত নিয়ে সরকার সংস্কার করতে যাচ্ছে। এই তথাকথিত এই বিএনপির ভুয়া ফেক পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্যে রাখছে না। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর উপলব্ধি সঠিক যে সরকার উপদেষ্টা পরিষদ বাড়ছে, আরো নানান উদ্যোগ নিচ্ছে। এর মানে সরকারও জানে, তারা স্বল্প প্যাকেজে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললো, এটা যে সম্ভব নয় এটা জানে। এই জন্য বিএনপির মন খারাপ, বিএনপি পাগল হয়ে যাচ্ছে। তো দর্শক, কিছু করার নেই। বিএনপির যেহেতু এই সঠিক উপলব্ধিটা হচ্ছে যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ হবে না, কোনো না কোনো কারণ দেখিয়ে নির্বাচন পেছানো হবে অথবা স্থগিত করা হবে, এমনকি তফসিল ঘোষণা করা হলো নির্বাচন হবে না, এটা আপনার নিশ্চিত। এমনকি ভোটের দিন চলে আসলেও কয়েক ঘন্টার মধ্যে ভোট স্থগিত হয়ে যাবে। তো বিএনপি এটা বোঝে, আমরা বুঝিয়ে দিচ্ছি, তাছাড়াও বিএনপিও বোঝে। এই জন্য বিএনপির সামনে রাস্তা একটাই, যে এই কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টাটা বাদ দিয়ে সংস্কারে রাজি হন, তারপরে গণমুখী রাজনীতি করেন, চাঁদাবাজি ছেড়ে দেন, লুটপাট ছেড়ে দেন, আলাদা পলিটিক্যাল ইকোনমি তৈরি করেন, পার্টি ইকোনমি তৈরি করেন, যাতে নেতাকর্মীরা চাঁদাবাজ আর লুটপাটে না জড়ায়, জনগণের সেবা করার রাজনীতি করেন এবং তার তরুণদের হাতে নেতৃত্ব দেন। তারপরে প্রতিযোগিতা করেন, বাংলাদেশে একটা হেলদি কম্পিটিশন হবে, একটা সুন্দর ডেমোক্রেসি আসবে, যেখানে বিএনপির এই কারচুপি বা তাদের এই 2 নম্বরের চেষ্টা, এটা কখনোই সফল হবে না, তরুণ প্রজন্ম সফল হতে দিবে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, অভিযোগ রিজভির। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, তাদের কথার সাথে হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। শুক্রবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে সব মন্তব্য করেন তারা। এ সময় রিজভি বলেন, সরকারকে নির্বাচন নিয়ে স্পষ্ট মাস তারিখ দিয়ে ঘোষণা দিতে হবে। তিনি আরো বলেন,
নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। এ সরকার ভোটে নির্বাচিত না হলেও তার জনসমর্থন রয়েছে। এদিকে একটি মহল আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে ন্যায় বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।